সেপ্টেম্বর 2020, আজও মনে আছে। সুন্দর চাদর ফাদর রয়েছে, দারুণ সাধনার জায়গা, কোনো ডিস্টার্বেন্স নেই, ঘরের দরজা ফরজা বন্ধ করে দিলে কোনো আওয়াজও আসবে না। আমি ম্যানেজারবাবুকে বললাম যে যেটুকু অর্থ ছিল আমি দিয়েছি, এবার আমার কাছে এখনো টাকা পয়সা কিছু নেই, আমি এই ঘরটার মধ্যে একটু থাকতে চাই, আর একটু সাধনা করবো। ও বললো, আপনি সাধনা করবেন? আমি বললাম হ্যাঁ। মায়ের কি অশেষ কৃপা, ম্যানেজারবাবু রাজি হয়ে গেলেন, ঠিক আছে আপনি থাকুন। রাত্রি 8:30 9টা অবধি টানা জব করতাম এইভাবে, একটা বছর টানা আমি জব করেছি, ওই ঘরের মধ্যে থেকেছি। তাহলে এবার ভাবুন দর্শক বন্ধু, এটা কার কৃপা। তো এইবার আসি কঙ্কালীতলার মায়ের ঘটনা। এবং সেই সময় আমার প্রচণ্ড সাধনা চলছে, মানে সেই সময় আমার সাধনা প্রায় মানে মানে তুঙ্গস্থ, মানে কল্পনাতীত। এবং সেই সময় আমার নিজের মধ্যেও প্রচণ্ড মানে পাওয়ারও তৈরি হয়েছে আর কি, মানে সেটা আমি নিজে বুঝতেও পারি। মানে এরকম দু একটা ঘটনা জানি, পরে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম যে, কারণ আমার তখন ত্রিনেত্র বা ত্রিনয়ন এতটাই জাগ্রত আর কি, মানে কারোর দিকে যে আমি খুব বেশি তাকিয়ে ফেলতাম না। আবার সেই কৌশিকী অমাবস্যার সময় উপস্থিত 2021 সালের সেপ্টেম্বর। তা আমি ওনাকে বললাম, এরকম ব্যাপার জানেন, মা বলছে তো আমাকে তো 3-4টে দিন একটু সাধনার জন্য কঙ্কালীতলা শ্মশানে থাকতে হবে। আমি বুঝে গেলাম মার সংকেত চলে এসছে যে 5 দিন সাধনা করতে হবে। 5 দিন সাধনা কর বাবা, সব তুই পেয়ে যাবি। 5 দিন 5 রাত, ঠিক আছে। সারা রাত্রি বসে জপ সাধনা শুরু হলো। মানে বুঝলাম যে মার এখানে আগমনটা তারাপীঠের একটু আগে হয়। মায়ের মন্ত্র, কালী মন্ত্র জপ করা শুরু করলাম। ওই প্রথম কঙ্কালীতলা আসার পর এই গুরুদেবের মন্ত্রের মধ্যে আমার কালী মন্ত্র দেওয়া ছিল, দক্ষিণাকালী মন্ত্র। এই আমার প্রথম দক্ষিণাকালী মন্ত্র শুরু করলাম। একটার পর বুঝতে পারছি জায়গার চিত্র বদলাচ্ছে, এবং মায়ের একটা বিরাট শক্তির খেলা যে শুরু হয়ে গেছে ওখানে, সেটা আমি পরিষ্কার অনুধাবন করতে পারছি, বুঝতে পারছি। এবার মায়ের সঙ্গে আমার কথা বলা শুরু হলো যে মা এবার আমাকে সংকেত দে। তো কিছুটা অনেকক্ষণ পর নানানভাবে ইয়ে করতে গিয়ে একটা শেপ নিল। সেই শেপের লেখাটা এলো এস। পরিষ্কারভাবে বুঝলাম সেই শেপের লেখাটা এলো এস। আবার কিছুক্ষণ পর নানান গোলতাল পাখি ঠাকি একটা শেপে এসে সে আবার ফিক্সড হলো, সেই শেপের লেখাটা হলো এম। নমস্কার, আমি চন্দন চক্রবর্তী, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সামনে হাজির হয়েছি যাকে নিয়ে, তিনি পেশায় একজন অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিষয়টি নিয়ে তিনি অধ্যাপনার কাজে যুক্ত। তার নাম মাননীয় শ্রী দীপ্তেশ চক্রবর্তী। দীপ্তেশবাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে আমি স্বাগত জানাই। 4 সেপ্টেম্বরের ঘটনা, 4 সেপ্টেম্বর 2020, আজও মনে আছে। তো 4 সেপ্টেম্বর 2020 আমরা সকালবেলা, তখন সবে সবে ট্রেন পরিষেবা তো শুরুই হয়নি করোনার পর, বাস পরিষেবাটা শুরু হয়েছে। তো আমরা 4 সেপ্টেম্বর খুব ভোরে, ডাক্তারবাবু বাড়িতে থাকতো না, ওকে একটু বলে যে আমরা একটু বেরোচ্ছি, বিস্তারিত কিছু বলিনি, যে আমরা একটু বেরোচ্ছি, আমরা জিনিসপত্র সব থাকলো, আমরা আবার চলে আসবো 2-1 দিন থেকে। ঠিক আছে বলে তার হাতে চাবি ঠাবি রেখে গিয়ে, একটা চাবি আমাদের কাছে রাখলাম, একটা ডাক্তারবাবুকে দিয়ে আমরা তালা ফালা মেরে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে ওখানে তারাপীঠ থেকে অটো ধরে গেলাম হচ্ছে রামপুরহাট। রামপুরহাট থেকে বাসে করে আমরা চলে এলাম সিউড়ি। সিউড়ি থেকে আবার আরেকটি বাস নিয়ে আমরা চলে এলাম বোলপুর। এবার বোলপুরে সকাল থেকে নেমে, এবার আমাদের দুজনের কাছেই বিশেষ কোনো করে টাকা পয়সা কিন্তু কিছু নেই। আমার কাছে পড়ে রয়েছে 1800 বা 2000 টাকা মতো, আর ওই বন্ধুটির কাছে বোধহয় মেরে কেটে ওই 2500-3000 করে। তো এবার ভাবছি যে কী যাব, কোথায় যাব, তাহলে কিছু টাকা পয়সারও প্রয়োজন। তো এইসব ভাবতে ভাবতে সেদিন বোলপুরে পৌঁছানোর পর আমাদের ওখানে একটি সূর্য বলে একটি অটোওয়ালা চেনা ছিল, ওই ছেলেটি খুবই ইয়াং ছেলে। তো ও ডাকলো সূর্যকে, সূর্য এলো, তো ও সব চেনে। এবার আমরা ওখানে বাড়ি ভাড়া খুঁজতে বেরোলাম ওই অটোয় করে করে, আজকে এখানে, কালকে সে, মানে আজকে এই বেলায় এখানে, 1 ঘন্টা পর আবার ওই জায়গায় ওখানে হচ্ছে না, আবার সেই জায়গায় সেখানে হচ্ছে না, আবার ওই জায়গায় ওখানে হচ্ছে না। এই করতে করতে এখন প্রায় বেলা 1টা 1:30 বাজে, কিছুই খাওয়া হয়নি, সকালে শুধু স্নানটা করা হয়েছে, আর ওই বিস্কুট চা ফা সব খাওয়া হয়েছে। তো 1:30-2টো বাজে, তখন সূর্য বললো যে দাদা এইভাবে তো হবে না, একদিনে এগুলো হয় না, তো তোমাদের কোথাও একটা মাথা তো গুঁজতে হবে। তো তোমরা এক কাজ করো, আমার পরিচিত একটা গেস্ট হাউস আছে, কোথায়, প্রান্তিক। তো প্রান্তিকে আমি তোমাদের এই গেস্ট হাউসে নিয়ে গিয়ে রাখি, খুব ভালো জায়গা, থাকতে পারো, অসুবিধা হবে না, খুব বেশি ভাড়াও নয়। তো তোমরা ওখানে থেকে 2-3 দিন থেকে তারপর ইয়ে করে করো। তো আমরা এই গেস্ট হাউসে আমাদের তুলে দিল। গেস্ট হাউসের নাম ছিল কবিতা গেস্ট হাউস, আজও মনে আছে, প্রান্তিকে, খুব সুন্দর জায়গা। তো ওখানে থাকলাম, আমরা দুজনে একটি ঘর নিলাম, 500 টাকা করে ভাড়া ছিল, আর ওই দুজনে ভেজ ফেজ খেতাম, এই সেই করে 600-700 টাকার মধ্যে এই বেলা খাওয়া মিলিয়ে হয়ে যেত। তো এইবার 3 দিন হয়েছে, 4 দিন হয়েছে, এবার আমার বন্ধুটির টেনশন শুরু হয়ে গেছে
যে তো এখানে থাকতে থাকতে তো ভাড়া লাগছে, ভাড়া তো পরিধি বাড়ছে, এবার আমার কাছে তো সেই অত কিছু নেই। তো ও যেটুকু ম্যানেজ করার ওই বন্ধুটি জোগাড় করছে, তো আমি কি করব? তো বন্ধুটি বললো তোমাকে কিছুটা করতে হবে, নইলে কি করবো? হুম, তো হুম, আমার ওই মায়ের ভক্তটি আবার ফোন করলো, যে মায়ের ভক্তটি আমাকে 3,000 টাকা দিয়েছিল। হুম, সে ফোন করলো, আমি বললাম দেখুন এরকম ব্যবস্থা, তো আপনি বলে ঠিক আছে আমি আপনাকে তাহলে 10,000 টাকা পাঠাচ্ছি। তো আমি বললাম দেখুন টাকাটা পাঠাতে পারেন, কিন্তু কোনোদিন ইয়ে হলে আমি কিন্তু টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবো। বলে, না না ওই সব তো পরে প্রশ্ন, আপনি কিন্তু টাকাটা এখন লাগবে আপনার, নিন, কোনো হুম, অসুবিধা নেই। তো 10,000 টাকা উনি পাঠিয়ে দিলেন। তো ওই 10,000 টাকা দিয়ে আমরা ওখানে দিন প্রায় 12-15 ছিলাম। আচ্ছা, তো 10,000 টাকা প্রায় 15,000 মতো বিল হয়েছিল। তো ওই 10 আর ওর কাছে 2 ফুই ছিল, ওই দিয়ে প্রথম দিকের বিলটা মেটানো হয়ে গেল। দিয়ে তারপরেও আছি। তো এবার ইন দ্য মিন টাইম কী হলো, বাইরে একটি চায়ের দোকান ছিল। তো বাইরে চায়ের দোকানটা একজন, ওখানে একজন স্বামী স্ত্রী মিলে চালাতেন। তো আমরা বোন বোন বলতাম তাকে। তা সেই বোন বললো দাদা একটা বাড়ি ভাড়া আছে এই পাশেই, তোমরা যে গেস্ট হাউসটা আছো তার উল্টো দিকে রাস্তাটা দিয়েই একটা গলি নেমে গেছে, দেখো ওই গলিটা দিয়ে এই গলি একটা ডান দিকে বাড়ি আছে, আর্মির বাড়ি, একতলা, তা তোমাদের ভাল লাগবে, উনি বোধহয় এই মাসের শুরু থেকে দেবে ভাড়া, তুমি নাকি নেবে? তাহলে বলে হ্যাঁ হ্যাঁ কেন নেবো না। বলে টরে তো আবার দেখে টাকা হলো, তো ওই বাড়িটা ফাইনাল হয়ে গেল। 3,000 টাকা ভাড়া, আর 1,000-1,500 টাকা অ্যাডভান্স নিয়েছিল। তো ওই ভাড়াটা ভাড়া, তো আমার বন্ধুটি সেই বাড়িতে চলে যাবে, রেডি ফেডি হয়ে গেছে। তো এবার আমাকে বললো তুমি তাহলে কী করবে? দর্শক বন্ধু শুনুন, আমি বললাম দেখো আমার এই ঘরটি খুব পছন্দ হয়েছে, এই ঘরটির মধ্যে অ্যাটাচ বাথরুম, আচ্ছা টিভি একটা লাগানো আছে খবর টবর একটু দেখার জন্য, সুন্দর চাদর ফাদর রয়েছে, দারুণ সাজানোর জায়গা, কোনো ডিস্টার্বেন্স নেই, ঘরের দরজা ফরজা বন্ধ করে দিলে কোনো আওয়াজও আসবে না। আর দুবেলা যা যেটুকু খাবার হচ্ছে হয়ে যাচ্ছে। তো আমার এখানে থাকতে খুব ইচ্ছে করছে, এবার মা কি করে না করে, তো তুমি ভাড়া বাড়িটিতে থাকো, কোনো অসুবিধা নেই, আমি এখানেই থেকে যাবো। আর দুজনে তো পাশাপাশিই রইলাম, ওই তো মাঝখানে খালি হ্যাঁ, একটা ওই রাস্তা, রাস্তাটা। দুজনে করবো। বলে তা তোমাকে দেবে? আমি বললাম, যে আমাকে দেবে কি দেবে না আমি তো কিছুই জানি না, হুম, আমি দেখি কথা বলবো ম্যানেজারের সাথে। আচ্ছা, আমি তো দেওয়ার মালিকও না, আমাকে রাখার মালিকও আমি নই। হুম, হুম, রাখলে পারলে রাখতে পারে, মাই পারে। হুম, এবার মা যদি চায় তাহলে থাকতে পারবো, আর না হলে তোমার বাড়িতে চলে যাবো, কী আছে, সবই তো আছে। তো ম্যানেজারকে গিয়ে বললাম দেখুন, আমি ম্যানেজারকে বললাম যে যেটুকু অর্থ ছিল আমি দিয়েছি, এবার আমার কাছে এখনো টাকা পয়সা কিছু নেই, আমি এই ঘরটার মধ্যে একটু থাকতে চাই, আর একটু সাধনা করবো। ও বললো আপনি সাধনা করবেন? আমি বললাম হ্যাঁ। বললো আপনি কী কী খাবেন? আমি বললাম সকালবেলা আমি তো ভেজ খাই, ওই সকালে তো কিছু খাই না, ওই দুপুরবেলা ভাত, একটু যদি আলু সেদ্ধ হয় আলু সেদ্ধ, বা একটু আলু ভাজা হলে আলু ভাজা, ডাল, আর যদি কোনো তরকারি ফরকারি বানান খাবো, ওইটাই হচ্ছে আমার সকালের খাবার। আর রাত্রেবেলা ঠিক গুনে গুনে 4টে রুটি, একটু আলু ভাজা, এই আমার খাবার। বলে, এইটাই খাবেন? না, মায়ের কি অশেষ কৃপা, ম্যানেজারবাবু রাজি হয়ে গেলেন, ঠিক আছে আপনি থাকুন। বাহ, আপনি ভাবুন। এবং দর্শক বন্ধু, ওই একটা বছর আমি ওই ঘরের মধ্যে সাধনায় ছিলাম, প্রত্যেক দিন 10 ঘন্টা করে জব করতাম। সকালবেলা 4:30-5টায় উঠে স্নান করে নিয়ে ঘরের মধ্যে বসে যেতাম, সকাল 9:30-10টায় উঠতাম, ওই ম্যানেজারবাবু এসে আমার দরজা টক টক করে, আরে বেরোবেন না নাকি, হ্যান ত্যান করে আমাকে ডেকে তুলতেন, আমি জব ভেঙে উঠতাম, দিয়ে ম্যানেজারবাবুর সঙ্গে বসে বসে সুন্দরভাবে গল্প করতাম, দিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিতাম, দিয়ে আবার বিকেলবেলা ওই 3:30-4টের সময় বসতাম, রাত্রি 8:30-9টা অবধি টানা জব করতাম। এইভাবে একটা বছর টানা আমি জব করেছি, ওই ঘরের মধ্যে থেকেছি, আমাকে একটি টাকাও অর্থ দিতে হয়নি। তাহলে এবার ভাবুন দর্শক বন্ধু, এটা কার কৃপা? কার কৃপা? কারণ মা ছাড়া তো এটা সম্ভবই নয়। মা ছাড়া, আপনি ভাবুন, মা ছাড়া এটা কি কোনোভাবে কোনো ইয়েতে সম্ভব? তো এই এই হলো আমার কঙ্কালীতলা বোলপুরের ঘটনা, এক আসলে বছর সত্যি কথা বলতে দর্শক, এবং আমি দীপ্তেশকেও বলতে চাই, দীপ্তেশ আমার চেয়ে বয়সে ছোট বলে সেটা আমি ওকে তুমি করেই বলছি। সেটা হলো যে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেল সাধকদের জীবনের অনেক ঘটনা এর আগে প্রকাশ করেছে। সাধারণ মানুষের জীবনেও তাদের সংসার সাধনা মধ্য দিয়ে যেভাবে দেবদেবীর স্পর্শ বা উপলব্ধি সেটাও প্রকাশ করেছে। কিন্তু আজকে সাধক অলৌকিক রহস্য চ্যানেল এই কারণেই হয়তো একটি পর্যায়ে উন্নীত হতে পারবে যে একজন সাধককে এই চ্যানেলের এই স্টুডিও কিছু সময়ের জন্য তার স্পর্শ পেল।
তা দীপ্তেশের সাধনা মানব কল্যাণের জন্যই উৎসর্গীকৃত হোক এবং দীপ্তেশ সেইভাবেই তার আত্মার মুক্তির পথে এগিয়ে যাক, এই কামনাই করব। তোমার এটা কঙ্কালীতলা সাধনা তুমি বলেছিলে আমাকে, এবং কঙ্কালীতলা সাধনার ক্ষেত্রে তোমার কিছু অলৌকিক অনুভব যদি থাকে তাহলে সেটা যদি দর্শকদের একটু বলো, কারণ তারাপীঠের অলরেডি তুমি বেশ কিছু আমরা শুনেছি তোমার কাছ থেকে। কঙ্কালীতলার সাধনা নিয়ে যদি কিছু বলো তাহলে খুব ভালো হয়। তো এইবার আসি কঙ্কালীতলার মায়ের ঘটনায়। কঙ্কালীতলা মায়ের তো 1 বছর দীর্ঘ গেস্ট হাউসের মধ্যে রয়েছে, এবং সেই সময় আমার প্রচণ্ড সাধনা চলছে। মানে সেই সময় আমার সাধনা প্রায় মানে তুঙ্গস্থ, মানে কল্পনাতীত, এবং সেই সময় আমার নিজের মধ্যেও প্রচণ্ড মানে পাওয়ারও তৈরি হয়েছে আর কি। মানে সেটা আমি নিজে বুঝতেও পারি। মানে এরকম দু একটা ঘটনা জানি, পরে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম যে, কারণ আমার তখন ত্রিনেত্র বা ত্রিনয়ন এতটাই জাগ্রত আর কি, মানে কারোর দিকে যে আমি খুব বেশি তাকিয়ে ফেলতাম না, সেটা কিন্তু খুব খারাপ ব্যাপার হতো। মানে এতটাই পাওয়ার তৈরি হয়ে গেছে আর কি। তো আমি বুঝতে পারতাম। তো যাই হোক, তো আবার সেই কৌশিকী অমাবস্যার সময় উপস্থিত 2021 সালের সেপ্টেম্বর। ভাবো, তার আগে 30শে আগস্ট, 2021 সালের 30শে আগস্ট হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর সময় আবার আমার কাছে মার বার্তা আসতে শুরু করলো, বা সেই কৃষ্ণের মাধ্যমেই হোক রাধার বার্তা আসতে শুরু করলো যে, বাবা এবার তোকে তো একটু কিছুদিন শ্মশানে আসতে হবে, কঙ্কালীতলা শ্মশানে আয়। আমি ম্যানেজার বাবুকে বললাম, যেহেতু আমি তো ওখানে থাকি, তো ওনার একটা ভালোবাসা সব কিছু আমার সঙ্গে জড়িয়ে আছে। উনি আমাকে সেইবারে কালী পুজোয় 2টো পাঞ্জাবিও কিনে দিয়েছেন। তো উনি প্রচণ্ড ভালোবাসতেন, আজও ভালোবাসেন প্রচণ্ড। তো আমি ওনাকে বললাম, এরকম ব্যাপার জানেন, মা বলছে তো আমাকে তো 3-4টে দিন একটু সাধনার জন্য কঙ্কালীতলা শ্মশানে থাকতে হবে। আমার ব্যাগপত্র সব এখানেই থাকবে, কিন্তু আমি থাকবো। তখন উনি বললেন, চিন্তায় পড়ে গেলেন যে আপনি একা একা থাকবেন, কিছু যদি আপনার হয়ে যায়। আমি বললাম, আমার আর কি হবে, দেখুন ওই তো ওখানে ছিলাম, তো এখানেও কিছু হবে না। তো উনি আমাকে বলতেন যে, একবার নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি, যদি কিছু, তারপরেই ভাবছি আরে ওনার কি হবে। তো যাই হোক, তো এবার এই বলে তো 30শে আগস্ট, ঠিক 30শে আগস্ট আমি বিকেলের দিকে কঙ্কালীতলা শ্মশানের দিকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর ওখানে মায়ের মন্দিরে পুজো দিলাম। টিএফএ ওখানে পাশে ছোট্ট কোপাই নদী বয়ে যাচ্ছে, এবং মায়ের যে পুরনো যেটা মন্দির, সেটা শ্মশানের মধ্যে, যেখানে ইলেকট্রিক্যাল চুল্লিটা হয়েছে, ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর মায়ের শ্মশান। তার পাশে একটি আশ্রমও আছে ছোট, এবং ওই জায়গাটা অত্যন্ত সুন্দর, কারণ নিশ্চুপ, কোনো লোকজনের বেশি আনাগোনা নেই, এবং একদম আইসোলেটেড। এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে, ওখানে আপনি একদম মানে শান্তিতে বসতে পারবেন, কেউ আপনাকে বিরক্ত করবে না। যেটুকু ইলেকট্রিক চুল্লির আলো আছে, পার্থক্যটা এটাই তারাপীঠ মহাশ্মশানের সঙ্গে কঙ্কালীতলা শ্মশানের, যে এখানে একটু আলো পাবেন, কারণ ইলেকট্রিক চুল্লির আলো জ্বলছে, জ্বলছে, আর ওখানে কোনো আলো ছিল না। কিন্তু এখানে মানে ওখানে চিৎকার চেঁচামেচি কলরব বেশি ছিল তারাপীঠ মহাশ্মশানে, এইখানটা পুরো আলাদা। এইখানটা আপনি রাত্রি 9টার পর একটা লোক কাকপক্ষীকেও দেখতে পাবেন না, এবং প্রাণ ভরে সাধনার একদম আদর্শ। যত দোকানপাট আছে সবাই সুন্দরভাবে বন্ধ করে শান্তভাবে সব বাড়ি চলে যাচ্ছে, এবং শ্মশান পুরো খালি, যদি না কোনো ওই সব ভাই বা সব দেহভাই লোকজন আসে। এছাড়া শ্মশান পুরো খালি, আপনি নিশ্চিন্তে বসে ওই পেছনে মায়ের পুরনো মন্দিরের ওখানে সাধনা করতে থাকুন। এইবার সাধনার যাত্রা শুরু। যাওয়ার সাথে সাথে মার রূপ, তো এখানে একজন পুরনো পুরোহিত মায়ের ওই পুরনো মন্দিরটায় কঙ্কালীতলায় ওখানটায় পুজো টুজো করতো, মাকে ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে কিছুদিন করেছিল। তো সে ওই মায়ের মন্দিরটার একদম সামনে থেকে আমাকে বললো, মানে মায়ের দরজাটা ঢোকা, সেখানে দাঁড়িয়ে আমাকে বলছে, বাবা 5 দিন কাল লিজিয়ে দীপ্তিজি। আমি বুঝে গেলাম মার সংকেত চলে এসছে যে 5 দিন সাধনা করতে হবে। 5 দিন সাধনা কর বাবা, সব তুই পেয়ে যাবি। 5 দিন 5 রাত, ঠিক আছে। সারা রাত্রি বসে জপ সাধনা শুরু হলো, কোনো অসুবিধা নেই, কোনো চারপাশের লোকজন নেই, সবাই ঘুমোচ্ছে। আপনি আরামে সাধনা করুন। মার ওখানে দীর্ঘ রাতের সাধনা অনুভূতি শুরু হলো। এবার হঠাৎ করে সেই আবার শিয়াল আর কুকুরের আওয়াজ, সেই আবার শিয়াল আর কুকুরের সেই ক্রন্দনের আওয়াজ, যে আওয়াজ দর্শকগণ সেই তারাপীঠে পেয়েছিলাম। পার্থক্যটা হচ্ছে সময়ের। ওইখানে সময়টা হচ্ছে ওই একবার 12টা 10-এ, আর ওই 1:45-র দিকে, মানে 1:45 1:40-এর দিকে। আর এইখানে সময়টা হচ্ছে একটু আগে, তার একটু আগে, মানে হচ্ছে ওই 12:15 12টা ওই সময়তেই এই আওয়াজ।
মানে বুঝলাম যে মার এখানে আগমনটা তারাপীঠের একটু আগে হয় প্রতিদিনই ওই একই এবং সময়। প্রতিদিনই একই সময়। বুঝে গেলাম। তো যাই হোক, তারপর বসে মাকে ডাকছি, মায়ের মন্ত্র, কালী মন্ত্র জপ করা শুরু করলাম। ওই প্রথম কঙ্কালীতলা আসার পর এই গুরুদেবের মন্ত্রের মধ্যে আমার কালী মন্ত্র দেওয়া ছিল, দক্ষিণা কালী মন্ত্র। এই আমার প্রথম দক্ষিণা কালী মন্ত্র শুরু করলাম, করতে 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 রাত্রি 12:30 একটা, একটার পর বুঝতে পারছি জায়গার চিত্র বদলাচ্ছে এবং মায়ের একটা বিরাট শক্তির খেলা যে শুরু হয়ে গেছে ওখানে, সেটা আমি পরিষ্কার অনুধাবন করতে পারছি, বুঝতে পারছি। এবার মায়ের সঙ্গে আমার কথা বলা শুরু হলো যে মা এবার আমাকে সংকেত দে, কি বলতে চাইছিস না চাইছিস, কি বিষয়, আমাকে এবার সংকেত দে। মানে বিশ্বাস করবেন দর্শক বন্ধু, আমি যেখানটা বসে আছি তার নিচে, আমি একটু উঁচু জায়গায় বসে আছি, তার পাশে ওই পুরনো চিতাটা, সেইখানটা আমি বসে আছি মায়ের মন্দিরের পাশে, পাশেই গায়ে লাগোয়া পুরনো চিতাটা যেখানে লোহা ওই ইয়েতে কাঠে পোড়ানো, যেখানে বসে আছি তার নিচে মাটি, মানে মাটি মানে যেরকম মাটি হয়, মানে ভূমি। ওখানে একটা কেঁচো চলে এলো। তো কেঁচোটা হঠাৎ করে নানান ভঙ্গিতে সেই মানে একবার এরকম বাঁকছে, ওরকম বাঁকছে, আবার এরকম ঢুকছে, ওরকম ঢুকছে। তো আমি খুব ভালোভাবে মায়ের সঙ্গে, মায়ের সংকেতে যখন কথা বলা শুরু করলাম, আমি কেঁচোটাকে ভালো করে লক্ষ্য করতে শুরু করলাম। আমার জব চলছে আর আমি কেঁচোটাকে লক্ষ্য করছি কী করতে চাইছে, কী বলতে চাইছে। তো কেঁচোটা অনেকক্ষণ পর নানানভাবে ইয়ে করতে গিয়ে একটা শেপ নিল। সেই শেপের লেখাটা এলো এস। পরিষ্কারভাবে বুঝলাম সেই শেপের লেখাটা এলো এস। আবার কিছুক্ষণ পর নানান গোলতাল পাখি ঠাকি একটা শেপে এসে সে আবার ফিক্সড হলো, সেই শেপের লেখাটা হলো এম। একবার মানে অনেক নানান পোস্ট ফোস্ট দেওয়ার পর একটা শেপের লেখা সে অনেকক্ষণ ধরে বসে রইল, মানে ওই রকম ফরমেশনে রইল কেঁচোটা, সেটা হলো এস। আবার অনেকক্ষণ পর ঘুরতে 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 নানান ইয়ে নিতে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে যে কোন লেখাটায় ও স্টেডি হয়ে যাচ্ছে, মানে অনেকক্ষণ থাকছে, সেটা দেখলাম এম। তো এই জায়গাটায় সেই আমি খুব অদ্ভুত হয়ে গেলাম যে এস আর এম এটা নিয়ে কি বোঝাতে চাইছে, কি বোঝাতে চাইছে, কিছু তো একটা বলতে চাইছে, সেটা কি। আবার জব করে যাচ্ছি মার ওখানে, মার চলতে 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 এবার কিছুক্ষণ পর, মানে এটা তৃতীয় দিনের ঘটনা, ওই ওখানে একটা ডোম ছিল, মানে ডোম মানে যারা ওই মৃতদেহ সৎকার করে, তো ওদের ইয়ে ছিল ওই ইলেকট্রিক চুল্লির ওখানে দোতলায় ওদের থাকার ঘর আছে। তো ওখান থেকে নেমে এলো দেখলাম, রাত্রি তখন 1:30-2 বাজে, দিয়ে এসে আমার পাশে বসলো। তো ও মদ্য মদ্যপান করে আছে, বুঝতেই পারছি আর কি। তো সে এবার আমার সাথে কথা বলা শুরু করলো। তো কিছুক্ষণ কথা বলার পর দর্শক বন্ধু, আমি পরিষ্কার বুঝতে পারলাম যে যে কথাগুলো ও বলছে, এটা ও বলছে না, ওর মধ্যে কিছু একটা শক্তি প্রবেশ ঘটে গেছে এবং সে আমাকে কথাগুলো বলছে। তো তার নানান কথার মধ্যে আমি কতগুলো কথা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, যে মা আমাকে বলছে যে দেখ, তুই যেমন আমার ছেলে, একদম এই কথাটা বলছে, তুই যেমন, ওর মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে যে তুই যেমন আমার ছেলে, ওরা দুজন হচ্ছে আমার মেয়ে, ওরা দুজন হচ্ছে আমার মেয়ে। তা আমি মনে হয়েছে ওরা দুজন কোন দুজন আমার মেয়ে, তখন বুঝতে পারলাম, আমার স্ট্রাইক করলো ওই যে এস আর এম, এই দুজন হচ্ছে মায়ের মেয়ে। মা সেটা বোঝাতে চাইছে, বলছে, তারপরে বলছে ওর মুখ দিয়ে, মানে বুঝলাম মা বলছে যে তোকে কিন্তু ওদেরকে দেখতে হবে, তোকে ওদেরকে দেখতে হবে এবং ওদের সঙ্গে সহযোগিতা করতে হবে, তবেই কিন্তু আমি তো সব কাজ পূর্ণ করব। কিন্তু তোকে ওদেরকে যদি না তুই দেখিস এবং তুই যদি সহযোগিতা না করিস বা তুই যদি ওদের বিরুদ্ধাচরণ করিস, তাহলে কিন্তু আমি তোকেও ছাড়বো না, বা তুই যতই আমার ছেলে হোস তোকে কিন্তু ইয়ে দণ্ডভোগ করতে হবে। তো আমি তো শুনে কেমন একটা থতমত হয়ে গেলাম, আমি কিছু বুঝেই উঠতে পারছি না যে কীভাবে, মানে কি বিষয় বলবো, কি করব আমি। ও তো এরকম বলেই চলেছে, আমি চুপ করে শুনে যাচ্ছি আর আর মায়ের সাথে একটা বিড়িতে টান দিচ্ছি যে দিয়ে কি, মানে আমি আমার নিজের মাথাটাকে পরিষ্কার করার চেষ্টা করছি যে ব্যাপারটা কি হচ্ছে, এটা কি। কিন্তু ইনস্ট্রাকশন পুরো পরিষ্কার এভাবে আসছে। আচ্ছা,
এবং এটা দীর্ঘক্ষণ চললো, দিয়ে তারপর দেখি ও ওখানে ঘুমিয়ে পড়েছে, মানে ওই কথা বলতে বলতে ওই চিতার ওখানেই ঘুমিয়ে পড়েছে আর কি, মানে ওই কাঠের চুল্লির ওখানটাই ঘুমিয়ে পড়েছে। তা আমি বললাম, তার মানে বুঝলাম যে শক্তিটা বেরিয়ে চলে, আমি পরিষ্কার বুঝতে পারি, তার মানে আমি বুঝলাম যে এবার ওই যে শক্তিটা, মাতৃশক্তি ওর মধ্যে ঢুকেছিল, ও বেরিয়ে চলে গেছে, আর ও সেটা না নিতে পেরে উল্টে পড়ে গেছে। তো আমি বুঝলাম এই জায়গায় দাঁড়িয়ে, তো সে আমি বিরাট চিন্তায় পড়ে গেলাম, সে আমাকে এই ধরনের সেই নানান উপদেশ মা দিলেন, অনেক কথা বলতে চাইলেন। তো তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বুঝতে পারছিলাম যে এস মানে বোঝাতে চাইছেন সুজাতা, মানে আমার স্ত্রীর নাম সুজাতা। তো এস তো নয় সুজাতা হলো, এমটাকে সেটা আমি কিছু বুঝিয়ে উঠতে পারছি না, যে এমটাকে, এসটা না আমি বুঝে উঠতে পারলাম, তো এমটা যে কি আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না তখন, যে এমটা কে, কার সঙ্গে মানে এই যুগের কথা বলতে চাইছি। আবার তাকে বলছি তার সঙ্গে সহযোগিতা করতে হবে, তোর পছন্দ না হলেও তোকে সহযোগিতা করতে হবে, হয়তো তোর পছন্দ হবে না কিন্তু তোকে সহযোগিতা করতে হবে, কারণ সে আমার মেয়ে, না হলে কিন্তু তুই দণ্ডভোগ করবি। তো আমি তো কি বলবো, বিরাট চিন্তায় পড়ে গেলাম, বুঝতে পারছেন। তো সেই নানান রকম চিন্তার মধ্যে আমি সেদিনে সাধনা সকাল হয়ে গেল, তারপর তো সাধনা শেষ করলাম, করে স্নান টান করে তো একদিন খাওয়ার ব্যবস্থা ছিল, কোনোদিন পাশে ছোটো ভান্ডারা হয় কঙ্কালীতলায়, তো সেইখানে একটু খাওয়ার ব্যবস্থা মা করে দিয়েছিলেন। আর ওই ম্যানেজার সাহেব এসে পাশে ওই দোকানগুলোকে বলে দিয়ে গেছিলেন যে স্যার যা খেতে চাইবেন দিয়ে দেবেন, আমি আপনার যা লাগবে দিয়ে দেবো। তো ওইখানে লুচি তরকারি ফরকারি হয়ে যেত ইত্যাদি প্রভৃতি। তো এইসব ব্যাপার হতো, দিয়ে এরকম করতে করতে আবার ওখানে দুপুরবেলাটা শুয়ে টুয়ে রইলাম, গরম রোদ আছে ওখানে প্রচণ্ড। তো রোদ ফোদের মধ্যে ইয়ে টিয়ে, তো ওই ডোমটা আমাকে কোনোদিন আবার খাবার এনে দিল, মানে ওই ডোম বললো যে খাও তুমি। তো আমি সেই খাবারও খেলাম, কোনো অসুবিধা হয়নি আমার। তো এবার তো আবার সেই পরের দিন সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পর ধীরে ধীরে রাত হলো, রাতে আমি আবার সাধনা করলাম, দিয়ে এরমভাবে 5 দিনের সাধনা সম্পন্ন করলাম। এই বিষয় দিয়ে ওখানে কৌশিকী অমাবস্যা এলো, কৌশিকী অমাবস্যার দিন তো মার কাছে সাধনা করতে করতে মাকে বললাম যে মা তো সবই বিষয় হলো, তো মাকে সেদিন মালা পরিয়ে প্রণাম করে যে ইয়ে করে, মা তুই স্ত্রী রূপে আমার কাছে আয় এবং তুই আমার সব ভুল ত্রুটি হয়ে ক্ষমা করে দিস, তো ইত্যাদি প্রভৃতি বলে আমি মা বললো যে বাবা এবার তোর হয়ে গেছে, আর তুই কিন্তু এখানে থাকবি না। আমি বুঝতে পারলাম, কারণ ওইখানে একটা মারামারি লেগে গেল স্পটে, ওই দিন কৌশিক অমাবস্যার দিন কিছু লোকজন এসেছিল, নানান সাধু সন্ত, তো ওখানে একটা ওই পুরনো ওইখানটার সামনে বিরাট মারামারি লেগে গেল। তো মারামারি লেগে যাওয়ার মধ্যে থেকে একজন আমাকে বলছে যে দীপ্তেশ आप इधर से चले जाइए, आपको रहने से ये प्रॉब्लम होगा। আমি বুঝে গেলাম যে কার ইনস্ট্রাকশন আসছে, আমি আসতে নিয়ে সেটা বুঝে চলে গেলাম প্রণাম করে, দিয়ে আমি আবার সেই তখন শরীরে প্রচণ্ড মানে আর শক্তিও নেই, মানে ইয়ে টিয়ে করে কোনো মতে এক জায়গায় শুয়ে রইলাম, দিয়ে কিছুটা উঠার পর একটা টোটো ধরলাম। এবার টোটোর ভাড়া দেবো, টোটো ভাড়া দেওয়ার পয়সা আমার কাছে নেই। আমি টোটোওয়ালাকে বললাম কবিতা গেস্ট হাউস যাবো সকালের দিকে, তখন 4:30-5টা বাজে। তো আমি বললাম তো আপনি একটু নামিয়ে দেবেন, কিন্তু আমাকে কিন্তু একটু দাঁড়াতে হবে, কারণ আমি ওখান থেকে টাকাটা ছিঁড়ে আপনাকে দেবো। বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো আমি সে আবার কবিতা গেস্ট হাউস ফিরে গেলাম। আপনাদের একটু বোঝা প্রয়োজন যে সাধুকে, সন্ন্যাসী বা কে, আর সাধককে, এই তিনটেই মধ্যে কিন্তু একটু বিস্তর পার্থক্য আছে। সাধু সে যে শখে বস্ত্র ধারণ করে, সে বস্ত্র ধারণ করবে, সে বস্ত্র ধারণ করে সে ঘুরে বেড়াবে সংসার ধর্ম ত্যাগ করে বা সংসার ত্যাগ করে, তার কোনো নির্দিষ্ট কোনো উদ্দেশ্যও নেই। তার উদ্দেশ্যই হচ্ছে ওই সাধারণ বস্ত্র পরে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া বা ইত্যাদি প্রভৃতি হ্যান ত্যান এই বিষয়। ইনি হচ্ছেন সাধু, ঠিক আছে। প্রকৃত সাধু হওয়া খুব কঠিন, কিন্তু ইনি হচ্ছেন সাধু, একটা পর্যায়ে বললাম। এবার এলাম সন্ন্যাসী। সন্ন্যাসী হচ্ছে যে সর্বকিছু ত্যাগ করেছেন এবং তার কোনো না গৃহের চিন্তা আছে, না নিজের খাওয়ার চিন্তা আছে, না কোনো কিছু চিন্তা আছে, এবং সন্ন্যাসী কোনো দিন তার পরের দিন তিনি কি খাবেন এই চিন্তা করবে না। আজকে আমার কাছে যেটুকু আছে আমি সেটা খাবো, কালকে আমি কি খাবো বা কাল আমি কি পরবো বা কাল আমি আদৌ থাকতে পারবো কি না, এই চিন্তা সন্ন্যাসী করবে না। যখনই আপনার মনে এই চিন্তা চলে আসবে, তার মানে বুঝবেন আপনি সন্ন্যাসী হতে পারেননি। প্রকৃত সন্ন্যাসীর উদাহরণ যদি বলতে চাই, তাহলে প্রকৃত সন্ন্যাসীর উদাহরণ হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ প্রকৃত মহাপুরুষ যাই থাকে, উনি প্রকৃত সন্ন্যাসী ছিলেন। এবং সন্ন্যাসী কোনো দিন, আমি খুব সাধারণ একটা উদাহরণ আপনাকে বলতে চাই। এই সামনেই গঙ্গাসাগর মেলা হলো, তো বাবুঘাটে কিছু সন্ন্যাসীদের আপনাদের ওই তাঁবু করেছিল। তাতে আমি টিভিতে দেখলাম যে হঠাৎ করে কিছু সন্ন্যাসী বলছেন যে এখানে ব্যবস্থাপনা ভালো নয়, তো ওইখান থেকে ঠান্ডা আসছে, তখন খুব ঠান্ডা ছিল সেটা সঠিক, ওপরটায় ঠিকমতো কাভার করা হয়নি, ওখান থেকে হাওয়া ঢুকছে, তো ঢুকছে, ঠান্ডা লাগছে, জল ঠিক নেই, এই নেই। তো আমি ঘরে বসে টিভি দেখতে দেখতে বলছিলাম,
ভাবছিলাম, দেখুন সরকার কি ব্যবস্থা করবে সেটা সরকারি বিষয়, আমি সেই মধ্যে যাবোই না। সরকার হয়তো ব্যবস্থা করে না, তারপরে সরকার সেগুলো দেখলাম পরে ঠিকও করে দিয়েছে, সেটা অন্য ব্যাপার। আমি যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে এটা তো বলতে পারি যে তার দ্বারা সন্ন্যাসী হওয়া হয়নি। যে সন্ন্যাস চিন্তা করবে যে আমার ওখান থেকে হাওয়া ঢুকছে, আমার ঠান্ডা লাগছে, গায়ে কম্বল আছে কি না, কি তারপরের দিন আমি খেতে পাবো কি না, আমার খাওয়াটা ঠিক হলো কি না, কি জলটা পরিষ্কার কি না, আমি এক বাক্যে এইটুকু বলতে পারি দর্শক বন্ধু, আমি কাউকে ছোট করতে চাই না, সেটা আমার শিক্ষাও নয়, ধর্মও নয়, কিন্তু আমি এইটুকু শুধু বলতে চাই যে তারা কিন্তু সন্ন্যাসী হওয়া হয়নি। কারণ সন্ন্যাসী হতে গেলে আপনি খেতে পাচ্ছেন কি পাচ্ছেন না বা কি এইসব চিন্তা যখনই আপনার মধ্যে চলে আসবে, তখন আপনার আর সন্ন্যাসী হওয়া হবে না। তা সন্ন্যাসীদের কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না। সন্ন্যাসী আছে সর্বত্যাগী, এবং তারা নিজেদের মতো চলে, কোনো ইয়ের মধ্যে থাকে না, তারা সব ত্যাগ করেছে, এবং তাদের কোনো লক্ষ্য নেই যে আমার এই লক্ষ্যে পৌঁছতে হবে সাধনার মাধ্যমে, এরকম কোনো লক্ষ্য নেই। এইবার আসি সাধক। সাধক কেউ হয় না, সাধক কেউ হতেও পারে না। সাধক সে হয়েই জন্মায়, সাধক সে হয়েই জন্মায়, তাকে সাধক করেই পাঠানো হয়। সে শুধু নির্দিষ্ট সময় এসে সাধনাটা শুরু করে তার সেই জায়গাটায় পৌঁছয়। সাধক হাজার চেষ্টা করেও কেউ হতে পারে না। কাউকে অসম্মান না করে দর্শক বন্ধু আমি শুধু এইটুকু বলতে চাই, নানান জায়গায় খবরের কাগজে দেখবেন নানান কিছু লেখা, অমুক আমি মাতৃসাধক তমুক। মাতৃসাধক হওয়া কারুর দ্বারা এত সহজে সম্ভবই না। সাধক হওয়াই বিরাট কঠিন ব্যাপার, আর তার উপর মাতৃসাধক হওয়া, কারণ মাতৃসাধক একজনই হয়, এটা ভালো করে জেনে, মাতৃসাধক একজনই হয়। অর্থাৎ আমরা সকলেই বলি যে আমরা মায়ের ছেলে, মায়ের ভক্ত, হ্যান ত্যান। সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে কাকে মা বলে যে সে আমার ছেলে। যখন কাকে মা বলে যে এ আমার ছেলে, অর্থাৎ মা যাকে বলবে এ আমার ছেলে, তার সেই স্তরটায় আসতে গেলে যে পরিমাণ পরীক্ষা তাকে উতরাতে হবে, সেই উত্তানোটা সাধারণভাবে সম্ভবই না কারোর পক্ষে। সুতরাং মায়ের ছেলে বা মাতৃসাধক একজনই হয়। যেমন গুরু বামদেব ছিলেন মাতৃসাধক, রামকৃষ্ণ ঠাকুরও মাতৃসাধক ছিলেন। রামকৃষ্ণ ঠাকুর ছিলেন মহাপুরুষ, মহাপুরুষ। মাতৃসাধক ছিলেন গুরু বামদেব। মাতৃসাধক একজনই হয়। আর সাধকদের আরেকটা বিষয় হচ্ছে, সাধক কোনোদিন আপনাকে বলবে না সে সাধক, কারণ সাধক কোনো বস্ত্রে থাকবে না। সাধক সর্বদাই গুপ্ত থাকবে, সাধক সর্বদাই গুপ্ত থাকবে, কারণ তার গুপ্ততা, এই গুপ্ত বা কনসিলনেসটাই তার স্ট্রেংথ, এই গুপ্ততাটাই তার সব থেকে বড় শক্তি। এবং সব থেকে বড় যে ব্যাপারটা, সাধকের নির্দিষ্ট লক্ষ্য থাকবে, অর্থাৎ সেটি নির্দিষ্ট লক্ষ্যেই কিন্তু এসছে, এবং তাকে কিছু কাজ করার জন্য এই জগতের বা কিছু কাজ করার জন্যই তাকে পাঠানো হয়েছে, সেই কাজটা কিন্তু তাকে সম্পন্ন করতে হবে। কাজেই সাধক কখনোই নিজে বলবে না সে সাধক। সাধককে দেখে আপনি চিনতেও পারবেন না। সাধক অত্যন্তভাবে সাধারণ ড্রেসে সাধারণ মানুষের মধ্যেই ঘুরে বেড়াবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। আর সাধকের সর্বকিছুর দায়িত্ব তার ইষ্টের। সাধকের খাওয়া, সাধকের পড়া, সাধক কোন ড্রেস পরবে, সাধক কী খাবে, সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে তার ইষ্ট। মাতৃসাধক হলে মা নিয়ন্ত্রণ করেন, শ্রীকৃষ্ণ সাধক বা রাধা সাধক হলে রাধা নিয়ন্ত্রণ করেন, সম্পূর্ণটাই তার নিয়ন্ত্রিত। তো স্বাভাবিকভাবেই সে কখনোই মুখ করে বলবে না যে আমি সাধক। তাহলে দর্শক যারা রয়েছেন, প্রত্যেকের কৌতূহল আমার তরফ থেকে যতটা আমি নিরসন করার চেষ্টা করলাম, আর বাকিটা ঈশ্বরের হাতে, মায়ের হাতে। এবং আজকে দীপ্তেশের সান্নিধ্যে থেকে আপনারা যেমন অনেক কিছু অনুভব করলেন, উপলব্ধি করলেন, বা আপনারা জানতে পারলেন, তেমনি সাধক অলৌকিক রহস্য একজন সাধকের সান্নিধ্যে কিছুক্ষণের জন্য একটি স্বর্ণালী সন্ধ্যা কাটালো। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রফেসর দীপ্তেশ চক্রবর্তীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। ভালো থাকবেন আপনি, এবং আশীর্বাদ করবেন যেন সকলে ভালো থাকে মায়ের আশীর্বাদে। নমস্কার।